সুপ্রিয় শিক্ষার্থী, ফরিদপুর জেলা স্কুল অনলাইন ক্লাসরুম থেকে তোমাদেরকে স্বাগত। তোমার সবাই ভালো আছো তো? এখন আমরা অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের দ্বিতীয় পরিচ্ছেদ ধ্বনি ও বর্ণ, তোমরা সবাই যারা মোবাইল সেটের সামনে বসে আছো অনলাইনে, তোমরা বইটা বের করো, একটা খাতা রাখো এবং একটা কলম রাখো। প্রথমে আসছে ধ্বনি ও বর্ণ। যেহেতু তোমাদের নতুন নতুন ক্লাস হচ্ছে, এখন স্কুল কিছুদিনের মধ্যে খুলে যাবে, আসো। ধ্বনি, প্রথমে হলো ধ্বনি কাকে বলে? কোনো ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদানসমূহ পাওয়া যায় সেগুলোকে পৃথকভাবে ধ্বনি বলে। তাহলে কি, কোনো ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদানসমূহ পাওয়া যায় সেগুলো পৃথকভাবে ধ্বনি বলে। প্রত্যেকটা ভাষারই ধ্বনি রয়েছে, আর এই ধ্বনি তৈরি হয় কিসের দ্বারা? বাকযন্ত্রের দ্বারা। ধ্বনি তৈরি হয় বাকযন্ত্রের দ্বারা। এখন বাকযন্ত্র বলতে কিন্তু অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ মিলে, যেমন ফুসফুস, তালু, দাঁত, জিহ্বা, কণ্ঠ, শ্বাসনালী, রাসারন্ধ্র, এইগুলো ধ্বনি তৈরি উচ্চারণ কার্যের সঙ্গে যুক্ত ইন্দ্রিয় বেশ, তবে আগের বইতে লেখা ছিল মোট 12টি। যাই হোক না কেন, ধ্বনি তৈরি হয় কিসের দ্বারা? বাকযন্ত্রের দ্বারা। তবে আরেকটা তথ্য তোমাদেরকে দেই, সেটা হলো ধ্বনি তৈরির প্রধান যে উৎস, তোমরা এই জিনিসটা তোমরা খাতায় লিখে নাও। ধ্বনি তৈরির প্রধান উৎস হলো ফুসফুস। কারণ ফুসফুস থেকে বাতাস যদি মুখ দিয়ে নির্গত না হয় তাহলে কিন্তু ধ্বনি তৈরি হবে না। তাহলে প্রশ্ন, নৈবিত্তিক প্রশ্ন, ধ্বনি তৈরির প্রধান উৎস কি? ধ্বনি তৈরির প্রধান উৎস হলো ফুসফুস। আর ধ্বনি তৈরি হয় কি দিয়ে? বাকযন্ত্র দিয়ে। আর এই বাকযন্ত্রের মধ্যে দুটো বাকযন্ত্র বেশি ভূমিকা পালন করে, সেটা হলো জিহ্বা আর ওষ্ঠ। জিহ্বা আর ওষ্ঠ। তাহলে আমরা যদি প্রশ্ন লিখে রাখতে চাই, যে 2-3টা প্রশ্ন হয়ে গেল। ধ্বনি তৈরি, তোমার যাদের সামনে খাতা আছে খাতা লিখে নাও। ধ্বনি তৈরি হয় কিসের দ্বারা? বাকযন্ত্রের দ্বারা। ধ্বনি তৈরির প্রধান উৎস কি? ফুসফুস। ধ্বনি উচ্চারণ কার্যের সঙ্গে যুক্ত ইন্দ্রিয়, প্রধান ইন্দ্রিয় কি কি? যদি বলে প্রধান অঙ্গ কি কি, তাহলে সেই ক্ষেত্রে উত্তর হবে জিহ্বা আর ওষ্ঠ। আর যদি একটা অঙ্গের কথা যদি বলা হয় ধ্বনি তৈরির প্রধান যন্ত্র কি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার উত্তর হবে জিহ্বা। কারণ জিহ্বা নাড়াচাড়া না করলে কিন্তু তোমার ধ্বনি তৈরি হবে না। এখন আসো ধ্বনির প্রকারগুলো পড়ি। ধ্বনি, বাংলা ভাষায় ব্যবহৃত এই ধ্বনিগুলোকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। 1 স্বরধ্বনি, 2 ব্যঞ্জন ধ্বনি। আর যেহেতু টপিক্সের নাম ধ্বনি ও বর্ণ, আগে হলো মানুষ মুখ দিয়ে উচ্চারণ করে, পরে কিন্তু লিখি। তাহলে ধ্বনি তৈরির, আমরা যদি এভাবে প্রশ্ন করি যে ধ্বনির সাংকেতিক চিহ্ন কেই বলা হবে? বর্ণ। ধ্বনি তৈরির সাংকেতিক চিহ্ন বা ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলা হবে? বর্ণ বলা হবে। ধ্বনি যেহেতু 2 প্রকার, তাহলে বর্ণ 2 প্রকার। ধ্বনির ক্ষেত্রে যখন আমরা বলবো স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, আর যখন বর্ণ বলবো তখন বলবো আমরা স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। তাহলে একটা প্রশ্ন হলো, বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। এখন আসো স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনির সংজ্ঞাটা। যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখ দিয়ে বেরিয়ে যাওয়ার সময় কোনো জায়গায় বাধা যদি না পায়
তাহলে সেটা হবে কি স্বরধ্বনি। নিজের মতো করে বলো তোমরা যে ধ্বনি উচ্চারণ করার সময় ফুসফুস তাড়িত বাতাস। আমি বলেছিলাম ধ্বনিটির প্রধান উৎস কিন্তু ফুসফুস, তাহলে ফুসফুসে বাতাস বের হতে হবে। যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখ দিয়ে বেরিয়ে যাওয়ার সময় কোনো জায়গায় বা মুখ বিবরের কোনো জায়গায় বাধা পাবে না, সেটা হলো স্বরধ্বনি। আর আমরা অপোজিট সংজ্ঞা যদি যাই, ব্যঞ্জন ধ্বনি ফুসফুস তাড়িত বাতাস মুখ বিবরের কোনো না কোনো জায়গায় বাধা পেয়ে যে ধ্বনি উচ্চারণ করা হবে তাকে বলবো আমরা ব্যঞ্জন ধ্বনি। আরেকটা সংজ্ঞা বলা যেতে পারে যে ধ্বনি স্বরধ্বনির সাহায্য নিয়ে উচ্চারিত হয় তাকে বলা হবে ব্যঞ্জন ধ্বনি। তবে স্বরধ্বনির মধ্যে সাধারণত তোমার অস্বরধ্বনিটিকে যোগ করেই সাধারণত ব্যঞ্জন বর্ণগুলো উচ্চারণ করা হয়। ব্যঞ্জন বর্ণগুলো উচ্চারণ করার সময় তাই প্রশ্ন যদি আমরা রিফাইনিং করে প্রশ্ন করি যে কোন স্বরধ্বনিটি যোগ করে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করতে হয়, তাহলে সেক্ষেত্রে উত্তর হবে অস্বরধ্বনিটি। যেমন কর সঙ্গে অযুক্ত করা আছে, যখন এটা লেখাটা সিস্টেম আছে। দেখো, যখন আমি বলবো ক, এটা কিন্তু বর্ণ হয়ে গেছে, এখন ধ্বনি হিসেবে করতে হয়। এখানে আমরা হসন্ততা দিয়ে ক যোগ অ সমান সমান আমাদের ক বর্ণটা বা অক্ষরটা হলো। তাহলে এমনি ভাবে খ, তোমার ধরো খ প্লাস অ ইকুয়াল টু খ। তাহলে প্রশ্ন হলো কোন স্বরধ্বনিটি যোগ করে ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করা হলো? অস্বরধ্বনিটি যোগ করে ব্যঞ্জনগুলো উচ্চারণ করা হয়ে থাকে। এখন যেহেতু আমরা ধ্বনি দুই প্রকার, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, এর মধ্যে মৌলিক স্বরধ্বনি কয়টা? মৌলিক স্বরধ্বনি আছে হলো 7টা। অ, আ, ই, উ, এ, ও, এ। এই 7টাকে মৌলিক স্বরধ্বনি বলা হয়। ব্যঞ্জন বর্ণের মধ্যেও কিন্তু টোটাল মৌলিক এবং তোমার যৌগিক আছে। ব্যঞ্জন বর্ণের মধ্যে মৌলিক ব্যঞ্জন হলো তোমার 30টা, যাক আমার বইতে যেভাবে আছে আমরা সেভাবে পড়ানো। আবার যখন আমরা 9-এ উঠবো তখন ওখানে আরেকটু বিস্তারিত তথ্য আমরা পাবো, যেহেতু এখানে লেখা আছে স্বরধ্বনি কথা। মৌলিক স্বরধ্বনি কয়টা? মৌলিক স্বরধ্বনি 7টা। আর স্বর বর্ণ যদি বলি কয়টা, তাহলে সেই ক্ষেত্রে আমরা দিব 11টা। এখন তোমরা দেখো, কনফিউশন হয়ে যেতে পারো। আমি এটাকে একদম বিস্তারিত সুন্দর করে দেখেছি। আগে বর্ণ, আমাদের যে বর্ণ, স্বরবর্ণ যে তোমার দেখো, এই যে স্বরবর্ণ, এই স্বরবর্ণ যে 11টা আছে, 11টার মধ্যে মৌলিকগুলো ভাগ করে দিই। দেখো, স্বরে আ, রস্বই, দীর্ঘই, রস্য, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। আর একটা বর্ণ রয়েছে এর লিখিত রূপ নাই, কিন্তু আমরা শুধু মুখ উচ্চারণ করার সময় এই একটা বলবো। এই দিকে তোমার আমরা স্বরবর্ণ আগে লিখলাম কয়টা? 11টা। দেখো, স্বর, স্বরা, রস্বই, দীর্ঘই, রস্য, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। কিন্তু যখন আমি ধ্বনি হিসেবে বলবো মৌলিক স্বরধ্বনি কয়টা, সেক্ষেত্রে দেখো অ, আ, ই, ও, এ, ও, এ। এই কয়টাকে দিয়েছি আমরা। যেগুলো সার্কেল দেওয়া আছে সেগুলো মৌলিক স্বরধ্বনি। এখন সঙ্গত কারণে প্রশ্ন করতে পারো, স্যার তাহলে যেই বর্ণগুলো বাকি রয়ে গেছে এগুলো কি তাহলে যৌগিক স্বরবর্ণ? না, এটা বলা যাচ্ছে না। যৌগিক স্বরবর্ণ হলো আমাদের দুটো, একটা ওই আর একটা ও। এই দুটোকে আমরা নাম দিয়েছি যৌগিক স্বরবর্ণ।
ওই আর কি হলো ও। এখন স্যার যৌগিক স্বরবর্ণ কারে বলবো আমরা? পাশাপাশি দুটি স্বরধ্বনি যখন একসঙ্গে উচ্চারণ করি তখন এর নাম দেওয়া হয়েছে যৌগিক স্বরধ্বনি অথবা যৌগিক স্বরবর্ণ বলবো আমরা, ধ্বনি না বলে বর্ণ বলবো। কারণ হলো কি, লিখিত রূপ যেহেতু আমার এখানে আছে, যেমন ওইটা দেখো, ওইটা কিভাবে হলো, দুটো বর্ণ মিলে হয়েছে, অ প্লাস রস্যই ইকুয়াল টু ওই। ওটা হয়েছে দুই ভাবে, ও অ প্লাস রস্য ইকুয়াল টু, কেউ বলছে ও, আবার বলছে ও প্লাস রস্য ইকুয়াল টু ও। অর্থাৎ কারণ আমরা জানি অর দুই ভাবে উচ্চারণ করা হয়, কিছু অর মতো উচ্চারণ করা হয়, কিছু ওর মতো উচ্চারণ করা হয়। আমি দুটোই তোমাকে শিখিয়ে দিলাম, ও যেভাবে বলো না কেন। তাহলে এই দুটোকে নাম দিয়েছি আমরা যৌগিক স্বরধ্বনি। তাহলে আমি যদি প্রশ্ন লিখে রাখি যে মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। যৌগিক স্বরবর্ণ আছে হলো 2টি। এখন যদি প্রশ্ন করো যে যৌগিক স্বর ধ্বনি আছে কিন্তু 25টি, কারণ মুখ দিয়ে যখন উচ্চারণ করতে যাই তখন বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি, ধ্বনি হলো মুখের উচ্চারিত অবস্থাকে বলবো আমরা, এভাবে আছে কয়টা? 25টি। একটা উদাহরণ দেই। আর লিখিত রূপ দিতে পেরেছি কয়টা? তাই বর্ণ বলেছি। আমরা বলেছি যে বর্ণ হলো ধ্বনির লিখিত রূপ। তাহলে এই ওই এবং ও এই দুটো লিখিত রূপ দিতে পেরেছি, কিন্তু এরকম আরো আছে কয়টা? 25টি। এটা লিখিত রূপ নাই, কিন্তু আমরা মুখ দিয়ে বলি। যেমন আসো একটা উদাহরণ দেই। আর রস্যু না, এখানে আ আর রস্যু আছে, আ প্লাস রস্যু ইকুয়াল টু আও। কিন্তু তুমি দেখো আই, আও, এই সমস্ত বর্ণের কিন্তু লিখিত রূপ নাই। দুটো স্বর বর্ণ আমরা পাশাপাশি লিখতেছি। তাই একটা প্রশ্ন হবে এইভাবে, বাংলা ভাষায় যৌগিক স্বর ধ্বনি কয়টা? আছে টোটাল 25টা। আর লিখিত রূপ দিতে পেরেছি কয়টা? দুটো, একটা ওই আর একটা ও। তাহলে আমরা শিখলাম হলো মৌলিক স্বরধ্বনি কয়টা? 7টা। কোন 7টা? সবাই খেয়াল করবেন। অ মুছে দিচ্ছি, আ, রস্যই দীর্ঘই। দেখো সঙ্গত কালে প্রশ্ন করতে পারো যে স্যার রস্য আর দীর্ঘই, তো আমাদের রস্যটা গেল কই, দীর্ঘটা গেল কই, রিটা গেল কই? আসো, রস্যই আর দীর্ঘের উচ্চারণ এক, তাই আমরা একটা বাদ দিয়ে দিয়েছি, পরটা বাদ দিয়ে দিয়েছি। উদাহরণ দেই, দেখো আমরা দীর্ঘদিন লিখতাম ই, এখন লিখি রস্যই দ ই। যেহেতু আমরা এখন উচ্চারণের প্রতি একটু গুরুত্ব দিয়েছি বেশি, কারণ ঈদ দীর্ঘ দ লিখলেও হবে, রস্যই দ লিখলেও হবে। তা আধুনিক বাংলা অভিধানগুলোতে ঈদের দুটো শব্দই লিখে দেওয়া আছে। তাহলে রস্যর দীর্ঘ উচ্চারণ যেহেতু এক, আমরা দীর্ঘটা না দিলেই হবে। রস্য আর দীর্ঘ এই দুটোর উচ্চারণ কিন্তু এক না। একটা উদাহরণ দিয়ে বিষয়টা তুমি খেয়াল করো। যেমন ধরো আমরা উর্মি পড়েছিলাম, উর্মি মানে যে ঢেউ, উর্মি। এখন আমরা লিখি উর্মি, দুটোর উচ্চারণই এক, অর্থ কোনো
পার্থক্য নেই, উর্মি যে ঢেউ। তা আমরা এই দুটো উচ্চারণ যেহেতু এক, তাহলে আমরা এটাকে বাদ দিয়ে দিয়েছি। ওকে, তাহলে আমরা অ, আ, ই, উ, এ, ও, এক, তাহলে এটা মৌলিক স্বরধ্বনি। তাহলে এই 7টা আমরা কেটে দিই। এটা গেল, এটা গেল, এটা গেল, এটা আর এক। হ্যাঁ, এটা কনফিউশনে পড়ে যেতে পারো, স্যার এটা কিভাবে? আসো, ব একার, ল আকার, বেলা না বেলা, খেলা না খেলা, যেন এর মতো উচ্চারণ করা হইতেছে। আরো ভালো হয় ইংরেজিতে যখন ইংরেজি শব্দ যখন বাংলা উচ্চারণ করি। দেখো, ব্যাট, আমরা যে ব্যাট বলি, ব্যাট, ক্যাট, তাহলে এই যে ব্যাট, ক্যাট, এই লাগতেছে, এই সেইটা এটা মুখ দিয়ে উচ্চারণ করি। লিখিত রূপের কোনো বর্ণ আমরা দেইনি, তা আমরা লিখিত রূপ দিয়ে দিয়েছি। তার মৌলিক স্বরধ্বনি 7টা। যৌগিক আছে কয়টা? এই 2টা। হ্রস্ব এবং দীর্ঘই, দীর্ঘই এবং দীর্ঘ, এই 2টা হ্রস্ব আর দীর্ঘই, যেহেতু 2টার উচ্চারণ এক, তাহলে এই দীর্ঘটা বাদ দিয়েছি। হ্রস্ব আর দীর্ঘের উচ্চারণ যেহেতু এক, এই দীর্ঘটা বাদ দিয়েছি। সব শেষ হয়ে গেল। বাকি রয়ে গেল একটা বর্ণ। সেটা কোনটা? রি। এই রি আমরা স্বর, স্বরা, হ্রস্বই দীর্ঘই, হ্রস্ব দীর্ঘ রি, এ, ওই, ও, ঔ, এই রি, এটা আমাদের বাংলাদেশের কোনো ধ্বনি বা বর্ণ নয়। কারণ হলো কি, রিটা আমরা সংস্কৃত ব্যাকরণ থেকে আমরা এটা ধার করে নিয়েছি। তাহলে যেহেতু এটা সংস্কৃত থেকে ধার করেছে, সংস্কৃত স্বরবর্ণের মধ্যেও রি রয়েছে এবং বাংলা স্বরবর্ণের মধ্যেও রি রয়েছে। তা আমরা এই রিটাকে আমরা ধরছি না আমাদের। হ্যাঁ, অনেক শিক্ষার্থী প্রশ্ন করতে পারো যে স্যার তাহলে রিটা যেহেতু সংস্কৃত থেকে এসেছে, তাহলে আমরা এটা বাদ দিয়ে দেই। হ্যাঁ, লেখার সময় যখন আমরা লিখতেছি ঋতু, ঋতু, এখন দেখবে যে অনেক মেয়েদের ওরা কি করে, নাম রাখে ঋতু, এই ঋটা এই ঋর মতো করে রাখে। তাই ঋতু, তখন প্রশ্ন থাকতে পারে স্যার সঠিক কতটা? বলেছিলাম ভাষা তো আর কোরআনের বাণী না যে সারাটা জীবন একভাবেই থাকবে। আমরা এককালে ঋতু এইভাবে লিখতাম, একটা বিকল্প রূপ দিয়েছি আমরা ঋতু। এই ঋতু কিন্তু উচ্চারণ যখন আমরা করবো, উচ্চারণ লেখার সময় এইভাবে লিখছি, আর উচ্চারণ করার সময় রয়ডস্বীকার দিয়ে দিয়েছি। একটা শব্দ নিয়ে আমরা, বিশেষ করে আমার যে সমস্ত শিক্ষার্থী আছে, শিক্ষার্থী প্রশ্ন করেছ স্যার যে এই যে লেখে যে গরু, ইদানিংকালে নাকি গরু নাকি এইভাবে লিখতে হবে। লেখো, কোনো সমস্যা নেই, তবে না কথা আছে আমাদের অভিধানে, বাংলা ব্যবহারিক অভিধানে গরু 2 ভাবে দেওয়া আছে, গ, গরু। এই গরু লিখলে আপত্তি কোন জায়গা? এটা হলো উচ্চারণ, আর এটা হলো তোমার, আমরা লেখার সময় এইভাবে লিখি আর উচ্চারণ করার সময় ভাবে লিখি। আধুনিক কালে আমরা যেহেতু ধ্বনির ধর্মই হচ্ছে বদলে যাওয়া, বা ভাষাটাই হচ্ছে বদলে যাবে, তাহলে সেই ক্ষেত্রে অনেকেই গরু লিখতে গ রস্য, আবার অনেকে লেখে গ ওকার রস্যের গরু। কিন্তু না, যখন উচ্চারণ করতে যাবে তখন গরু হবেই হবে, আর যখন বর্ণ লিখতে যাবে তখন এইভাবে। এখন কোন শিক্ষার্থী যদি গরু এইভাবে লিখে যায়, তাহলে সেই ক্ষেত্রে কি আমরা কেটে দিব? না, দেওয়ার দরকার নেই।
কেন তো ছাগল লেখে না, তো গরুই লিখছে, উচ্চারণটা লিখছে এইভাবে, লেখার সময় এইভাবে লিখেছে, কোনো সমস্যা নেই। ওকে, আসো তাহলে রি। আমি তাহলে বললাম রি আমাদের কোনো বর্ণনা, রি সংস্কৃত স্বরবর্ণ থেকে ধার করে নিয়ে আসা হয়েছে। তো অনেকের বক্তব্য ছিল রিটা যেহেতু সংস্কৃত স্বরবর্ণ থেকে ধার করে নিয়ে এসেছি, তাহলে এটাকে ফেরত দেওয়া যায় কি না? না, যেহেতু এই বর্ণটা দীর্ঘদিন আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছে, সুতরাং রিটা আমরা সংস্কৃত স্বরবর্ণের দেখ অনুযায়ী আমাদের বাংলা স্বরবর্ণের মধ্যে রিটা রেখে দিয়েছি। ওকে, তাহলে আমরা শিখে গেলাম কিছু ছোট ছোট প্রশ্ন আমরা শিখে পেলাম, তাহলে আমরা স্বরধ্বনি কমপ্লিট করে ফেললাম। তাহলে এখন দেখো, যদি বলা হয় ফুসফুস তাইতে বাতাস মুখ দিয়ে উচ্চারণ করার সময় মুখ বিবরের কোনো জায়গায় বাধা যদি না পায়, তাকে কি বলছি আমরা? স্বরধ্বনি। অথবা সংজ্ঞা বানা যদি বলতে চাই, যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়াই নিজে নিজে উচ্চারিত হতে পারে তাকে বলে স্বরধ্বনি। স্বরধ্বনি যদি বলা হয় 11টা, মৌলিক স্বরধ্বনি মোট কয়টা? 7টা। যৌগিক স্বরধ্বনি কয়টা? 25টা। যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ কয়টা? আমি যেটা লিখিত রূপ দিয়েছি 2টা। এখন আমরা চলে যাব বর্ণ। আমরা ধ্বনির লিখিত রূপকে এগুলো বর্ণ বলা হয়, স্বরবর্ণ। এখন বর্ণ, যে কোনো ভাষায় ব্যবহৃত বর্ণ সমষ্টিকে সেই ভাষার বর্ণমালা বলা হয়। আমি যদি বলি, অন্য ক্লাসে পড়েছে, তোমাদেরকে যারা অন্য ক্লাসে পড়া দেখেছ যে বাংলা ভাষায় বর্ণমালা কয়টি? সঙ্গত কারণে ব্রেনের মধ্যে না আসার কারণে তার বাংলা ভাষায় বর্ণমালা রয়েছে 50টি। না, বাংলা ভাষায় বর্ণমালা রয়েছে একটি, নাম দিয়েছি আমরা বাংলা বর্ণমালা। বাংলা ভাষায় বর্ণমালায় বর্ণের সংখ্যা কয়টি? তাহলে সেক্ষেত্রে কিন্তু উত্তর দিতে হচ্ছে আমাদের 50টি বর্ণমালা। যেমন দেখো, আমি একটা সহজ উদাহরণ দিই। একটা ফুলের মালা, ওটা বর্ণের মালা, ওটা ফুলের মালা। আমি তোমাকে একটা ফুলের মালা উপহার দিলাম। সেক্ষেত্রে ফুলের মালায় গাঁদা ফুল ছিল, গোলাপ ফুল ছিল, মনে করো আমরা ওইভাবে সাজাচ্ছি। 39টা গাঁদা ফুল ছিল আর 11টা গোলাপ ফুল ছিল। টোটাল মিলে কিন্তু মালাই হলো একটা। তাহলে আমি সেইভাবেই যদি বলি, বাংলা ভাষায় বর্ণমালা কয়টি? একটা, নাম হলো বর্ণমালা। যেমন তোমাকে একটা মালা উপহার দিলাম, সেই মালায় গোলাপ ফুল ছিল 11টা, গাঁদা ফুল ছিল 39টা, টোটাল মিলে হচ্ছে তোমার 50টা। তাহলে সেই ক্ষেত্রে তাহলে বাংলা বর্ণমালায় যদি বলি বর্ণ কয়টা, তাহলে 50টা। স্বরবর্ণ কয়টা? 11টা। ব্যঞ্জন বর্ণ কয়টা? 39টা। বর্ণসমূহের সমষ্টিকেই বলা হয় বর্ণমালা। ধ্বনির মতো তাহলে বর্ণমালা, ধ্বনির মতো বর্ণ কয় প্রকার? 2 প্রকার, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। স্বরধ্বনির লিখিত রূপকে বলা হয় স্বরবর্ণ, আর ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। বাংলা ভাষা তাহলে ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? 39টা। এখন আমি তোমাকে দেখো, এই ব্যঞ্জন বর্ণ অনেক শিক্ষার্থী প্রশ্ন, স্যার ব্যঞ্জন মানে এটা কি? আমি কেমনে উত্তর দেব? ব্যঞ্জন এক একটা জায়গায় এক এক রকম অর্থ বহন করে। ব্যঞ্জন শব্দের অর্থ ব্যঞ্জনা বা ব্যঞ্জন অর্থ, আবার যখন ব্যঞ্জন বর্ণ বলবো, আবার ব্যঞ্জন শব্দের অর্থ কিন্তু তরকারি। কারণ একটা তরকারি লিখতে গেলে অনেক বা ভ্যারাইটিস সবজি লাগে। আর যখন বলি ব্যঞ্জন বর্ণ, তাহলে কি তরকারি বর্ণ? দেখা যাক। ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন শব্দের অর্থ আমি তোমাকে এক এক সময় এক এক রকম অর্থ বলেছিলাম। তাহলে ব্যঞ্জন শব্দ তরকারি হয়, তাহলে ব্যঞ্জন বর্ণ কি তরকারি বর্ণ? আচ্ছা ধরি, দেখি আমরা চেষ্টা করি কেমনে আসি উত্তরগুলা। ব্যঞ্জনের মধ্যে আছে ওষ্ঠবর্ণ, কণ্ঠবর্ণ, তালব্য বর্ণ, ভ্যারাইটিস টাইপের বর্ণ একত্রে মিলে হয়েছে ব্যঞ্জন বর্ণ।
তাহলে এখন আসি, তাহলে আমরা এই যে বর্ণগুলো যে ভাগ রয়েছে তার মধ্যে দেখো ক, খ, গ, ঘ, ও, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্তন্য, প, ফ, ব, ভ, ম, জ, র, ল, আটটা ব দিয়ে রাখলাম, পরে বলবো। জ, র, ল, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ, ঢয়সূন্য র, ডয়বন্ড ড, অন্তস্থ অ, খণ্ডত্ব, অনিশ্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। প্রশ্ন থাকতে পারে স্যার বর্ণ তো আপনি 2 লাইনে লিখতে পারতেন, পড়াটা শেষ করতে হতো না। এভাবে তৈরি করে দেওয়া আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাহেব এই সেট আপটা এভাবে করে দিয়েছেন। এখানে দেখো এই পাঁচটা করে আলাদা নাম রয়েছে। এটা কণ্ঠ, এটা তালব্য, এটা মূর্ধা, এটা দন্ত, এটা ওষ্ঠ। জ, র, ল, ব, এই বটা আমি লিখলাম। আবার এখানে একটা ব আছে বাংলা বর্ণমালায়। আমরা যখন লেখাপড়া করেছি বাংলা বর্ণমালায় ব ছিল 2টা, আর একটা নাম দিয়েছে অন্তস্থ ব, আর হলো বর্গীয় ব। যেহেতু এই দুটোর আকৃতি এক, তাহলে আমরা একটা বাদে দিচ্ছি। সুতরাং আমরা যদি বলা হয় অন্তস্থ ধ্বনি কয়টি, তাহলে সেই ক্ষেত্রে বর্ণ কয়টি, সেক্ষেত্রে 4টে দিতে হতেছে, জ, র, ল, ব। কিন্তু মূলত এই প, ফ, ব, এই ব আর জ, র, ল, ব, এই দুটো ব এক। তাই আমরা লেখার সময়, বর্ণমালা লেখার সময় এই বটা লিখবো না, কিন্তু যখন আলাদা করে প্রশ্ন হবে তাহলে সেই ক্ষেত্রে দিচ্ছি। আর তালব্য মধ্যস্থ দন্ত স, একে উষ্ম বা শীষ বর্ণ বলা হয়। ঢয়সূন্য এবং ডয়বন্ডকে তালুজাত বর্ণ বলা হয়। অনিশ্বর বিসর্গকে বলা হয় পরাশ্রয়ী, কারণ এটা সে পরের পর আশ্রয় করে বেঁচে থাকে। তাহলে ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকালে স্পর্শ, স্পৃষ্ট বা বর্গীয় বর্ণ বলা হয়। ওকে শিক্ষার্থী, আমরা আগামী ক্লাসে, অর্থাৎ তোমাদের সঙ্গে আমার 8 যখন ক্লাস থাকবে, আমরা জাস্ট মনে রাখতে হবে যে আমরা এর পরের থেকে এই প্রত্যেকটাকে আমরা ন্যারো করে, যে এটার নাম কি, এটার নাম কি, এই বর্ণগুলোর নাম কি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা তার নাম আছে, সে নামগুলো আমরা শিখবো। আর যে পর্যন্ত যাচ্ছি তবে যাচ্ছি না, আবার দেখা হচ্ছে পরবর্তী সেশনে। খোদা হাফেজ।